where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আবার আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে ফিরে এলাম। আমরা আগের দিন দ্রবণ চ্যাপ্টারে তরলের বাষ্পচাপ এবং দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের যে সূত্র সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারটাকে আরও কন্টিনিউ করে নিয়ে যাব। আমরা ফিরে আসছি পড়াশোনার মধ্যে। আমি সুব্রত সরকার, এসি ইনস্টিটিউশন, মালদা। আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। তোমরা বলবে যে আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশন বলতে কি বুঝি? আইডিয়াল সলিউশন মানে যখন দুটো তরল পরস্পরের সাথে মিশে গিয়ে একটা দ্রবণ তৈরি করলো। এখানে দ্রাবক এবং দ্রাবক দুটোই উদ্বায়ী। এই জাতীয় তরল দ্রবণের কথা আমরা বলছি। যদি দেখা যায় এই দ্রবণটা যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে যদি রাউল্টের সূত্র মেনে চলে, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। তাহলে আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ হবে তারাই যারা যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। আমরা তাদেরকেই বলবো আদর্শ যে দ্রবণ। এবার আদর্শ দ্রবণ যে আমরা তৈরি করব, যে কোনো দুটো তরলকে মেশালেই কি আদর্শ দ্রবণ তৈরি হবে? না, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকবে। অবশ্যই ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের জানতে হবে। যে তরল দুটোকে আমরা মেশাবো, ধরো আমরা ধরে নিচ্ছি আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ক্যাপিটাল এ একটা তরল, এ তরল যোগ বি তরল। দুটো তরল যখন নিশ্চয়ই দুটোই উদ্বায়ী। এবার এই দুটো তরলকে আমরা মিশিয়ে দিয়ে দ্রবণ তৈরি করলাম। দ্রবণটা হলো এ বি। দ্রবণ তৈরি হলো। এখন এ এবং বি এই দুটো তরলকে মেশালে ওরা যে আইডিয়াল সলিউশনের মতো আচরণ করবে, কি শর্তে করবে? এ তরলটাকে তুমি যদি বিশুদ্ধ অবস্থায় নাও, তাহলে এর যে অণুগুলো, এই এ অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল হবে, বি তরল তুমি যাকে সিলেক্ট করছো, সেই বি তরলের বিশুদ্ধ অবস্থায় বি অণুর মধ্যে যে আকর্ষণ বল হবে, এই আকর্ষণ বল দুটোকে সমান হতে হবে। অর্থাৎ দ্রবণের উপাদান তরল দুটির বিশুদ্ধ অবস্থায় অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান উভয় ক্ষেত্রে সমান হবে। শুধু তাই নয়, এই দুটো তরলকে মেশানোর পর যে এবি দ্রবণ হলো, সেই এবি দ্রবণেও এ এবং বি অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মানটা সমান হতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া।
আর কি হতে হবে, এ অণুগুলোর আকার আকৃতি কিংবা রাসায়নিক প্রকৃতি বি অণুগুলোর আকার আকৃতি কিংবা রাসায়নিক প্রকৃতি তারা একই রকম হবে। যদি হয় তাহলে দেখা যায় যে সেই জাতীয় তরল দুটো মিশে গিয়ে যে দ্রবণটা তৈরি করছে সেই দ্রবণটা একটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। এবার আদর্শ দ্রবণের মতো আচরণ করছে, কেন করছে? তার কারণ হচ্ছে যখন এ তরলটা সেপারেটলি একটা পাত্রের মধ্যে থাকে তখন তার মধ্যে যে এ অণুগুলো থাকে তার যা সারাউন্ডিংস, আমি যদি বি তরলটাকে আরেকটা আবদ্ধ পাত্রের মধ্যে নিলে বি অণুগুলোর যা সারাউন্ডিংস মানে পারিপার্শ্বিকের যা অবস্থা, যখন এই দুটো তরলকে মিশিয়ে আমি দ্রবণটা তৈরি করলাম তখন দ্রবণের অণুগুলোরও পারিপার্শ্বিক অবস্থা কিন্তু সদৃশ্য হয়, একই রকম হয়। কেন হয়? প্রত্যেকের অণুগুলোর আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি একই রকম, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল যদি একই হয়, হয়তো অণুটা ভিন্ন কিন্তু বাকি ক্রাইটেরিয়াগুলো তো একই রকম। সেই জন্য দ্রবণের ক্ষেত্রেও যে অণুগুলো থাকে তার পারিপার্শ্বিকও এ তরল কিংবা বি তরলের পারিপার্শ্বিকের মতো একই রকম হয়। সেই জন্য এই জাতীয় দুটো উপাদান তরলকে আমি যদি মিশিয়ে ফেলি, দিয়ে একটা দ্রবণ তৈরি করি, তাহলে দেখা যায় সেই দ্রবণটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। তাহলে তোমার ক্রাইটেরিয়া তুমি কি লিখবে? আদর্শ দ্রবণের গঠন হওয়ার শর্তগুলো কি কি? তাহলে 1 নম্বর শর্ত হবে উপাদান তরলের অণুগুলির আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি অনুরূপ হবে। এটা একটা ক্রাইটেরিয়া, ফান্ডামেন্টাল একটা পয়েন্ট। আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে একই অণু এবং ভিন্ন অণুগুলির মধ্যে আকর্ষণ বল সমান হবে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে সেই উপাদান তরল দুটো একটা মিশ্রণের বা একটা দ্রবণের সেই উপাদান তরল দুটোকে তুমি যদি মেশাও, তাদের ক্রাইটেরিয়া যদি এগুলো হয়, তাহলে এরা মিশে গিয়ে যে দ্রবণটা তৈরি করবে সেই দ্রবণটা একটা আদর্শ দ্রবণের মতো আচরণ করবে। ঠিক আছে? তাহলে আদর্শ দ্রবণ আমরা বুঝে গেলাম যে আদর্শ দ্রবণ গঠনের শর্তটা কি কি। এবার তোমাকে যদি বলে যে আদর্শ দ্রবণের তাহলে বৈশিষ্ট্য কি কি হবে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল সলিউশন? very very important এটা যে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল সলিউশন। 3টে ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আদর্শ দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। রাউল্টের সূত্রটা কি তুমি তো জানো,
যে ধরো এ এবং বি দুটো উপাদান তরল, এ তরল যোগ বি তরল। বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ ধরো P0 PA0 আর বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ ধরো PB0। এবার এই দুটো তরলকে মিশিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করেছি। সেই দ্রবণটার বাষ্পচাপ ধরো দ্রবণ AB দ্রবণ লিখে দিই, AB দ্রবণ, এর বাষ্পচাপ হচ্ছে P। তাহলে রাউলস কি বলছে, এর যদি মোল ভগ্নাংশ XA আর এর যদি মোল ভগ্নাংশ XB হয়, তাহলে রাউলস ল থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমাদের বলে নিতে হবে, এই যে দ্রবণটা নিয়েছি এই দ্রবণের উপরিতলে যে বাষ্পটা জমবে সেই বাষ্পটার মধ্যে A এবং B এই দুটো তরল থাকবে। এবার এই দুটো তরল বাষ্প যে থাকবে তাহলে তাদের নিজেদের একটা চাপ থাকবে, যে চাপটাকে আমরা ওদের অংশচাপ বলবো। তাহলে AB দ্রবণের ওপরে A তরলের অংশচাপ আমি ধরে নিচ্ছি PA আর B তরলের অংশচাপ হচ্ছে PB। তাহলে আমি A তরলের ক্ষেত্রে রাউলস ল ব্যবহার করে লিখতে পারি PA is equal to P0A into XA, আর B তরলের ক্ষেত্রে লিখতে পারি PB is equal to PB0 into XB। এটা রাউলস ল থেকে আমরা এটা লিখতে পারি। আর P is equal to কি, তাহলে P is equal to হচ্ছে PA plus PB, যেটা আমরা আগের ক্লাসে পেয়েছি। তাহলে P এর জায়গায় তুমি যদি মান বসিয়ে দাও তাহলে P এর মান হচ্ছে PA0 XA প্লাস PB0 ইন্টু XB, অর্থাৎ এই সূত্রটা মান্য করবে। তাহলে 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে একটা দ্রবণ যদি আদর্শ হয় তাহলে সেই দ্রবণটা যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউলস লটা মেনে চলবে। এটা রাউলস ল, এই লটাকে মেনে চলতে হবে। এই লটাকে যদি মান্য করে তাহলে আমি দ্রবণটাকে বলবো আদর্শ দ্রবণ। একটা ক্রাইটেরিয়া হলো। 2 নম্বর ক্রাইটেরিয়া কি, মুখে বলি, অত লেখার দরকার নেই, তোমরা শুনলেই বুঝতে পারবে। 2 নম্বর ক্রাইটেরিয়া বলছে যে আমরা যখন দুটো উপাদান তরলকে মিশিয়ে দ্রবণটা তৈরি করব, যেহেতু উপাদান তরল দুটোর যদি A আর B দুটো উপাদান তরল হয়, A অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, B অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এবং AB অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই মানটা সমান এবং অণুগুলোর আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি অনুরূপ হওয়ায় দ্রবণের মধ্যে অণুগুলোর গড় আন্তঃআণবিক দূরত্বটা একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। A তরলের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যে পারস্পরিক দূরত্ব, B তরলের ক্ষেত্রে B অণুগুলোর মধ্যে যে পারস্পরিক দূরত্ব, দ্রবণে A আর B যখন মিশিয়ে দেওয়া হলো তখনও ওদের অণুগুলোর মধ্যে পারস্পরিক গড় দূরত্বটা একই থাকার জন্য যখন আমরা A তরল আর B তরলকে মিশিয়ে দ্রবণ তৈরি করি তখন A তরলের যা আয়তন আর B তরলের যা আয়তন সেই দুটো আয়তনের সমষ্টি দ্রবণের আয়তনের সাথে সমান হয়। এটা খেয়াল রাখতে হবে, খুব ফান্ডামেন্টাল একটা পয়েন্ট। তার মানে A তরলের আয়তন যোগ B তরলের আয়তন ইজ ইকুয়াল টু দ্রবণের আয়তন।
যদি তুমি এ তরল তুমি ধরো নিয়েছো, এ তরল তুমি নিয়েছো 10 সিসি, বি তরল তুমি নিয়েছো 15 সিসি, তাহলে দ্রবণের আয়তন কত হবে? দ্রবণের আয়তন 10 + 15 সিসি, দ্যাট ইজ 25 সিসি, এটা হবে। অর্থাৎ দ্রবণের আয়তনের কোনো পরিবর্তন হবে না। উপাদান তরল দুটো মিশিয়ে যে দ্রবণটা তৈরি করব, উপাদান তরল দুটোর যে আয়তন, তাদের আয়তনের সমষ্টিটাই হবে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন বৃদ্ধি পাবে না বা হ্রাস পাবে না, অর্থাৎ দ্রবণের আয়তনের কোনো পরিবর্তন হয় না। ওই জন্য আমরা কি বলি? আমরা বলি ডেল্টা ভি মিক্সিং ইজ ইকাল টু 0। ডেল্টা ভি মানে আয়তনের পরিবর্তন। তরল দুটোকে মেশানোর পর আয়তনের পরিবর্তন হয় না, তাহলে আয়তনের পরিবর্তন হয় না মানে আয়তনের পরিবর্তন 0। ওই জন্য লেখা হয় যে ডেল্টা ভি মিক্সিং ইজ ইকাল টু 0। তোমার সংক্ষেপে শুধু এই কন্ডিশনটা দিয়ে দিলেই বুঝে নেবে সবাই যে কি বলা হয়েছে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া, যে মানে দ্রবণ, আদর্শ দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। দ্বিতীয়টা হচ্ছে যে আদর্শ দ্রবণে যে উপাদান তরল দুটো মিশিয়ে দ্রবণটাকে তৈরি করা হয়েছে, সেই উপাদান তরল দুটোর যে আয়তন, উপাদান তরল দুটোকে মিশিয়ে দ্রবণ তৈরি করার পর দ্রবণের আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উপাদান তরল দুটোর আয়তনের সমষ্টি হবে দ্রবণটার আয়তন। এটা 2 নম্বর ক্রাইটেরিয়া। আচ্ছা, ওপর থেকে একটু মিটিয়ে দিই। 3 নম্বর ক্রাইটেরিয়াটা, সেটা আবার কি? 3 নম্বর ক্রাইটেরিয়ায় বলা হচ্ছে যে আমরা যখন দুটো তরলকে মেশাবো, মেশানোর পর দ্রবণ তৈরি করব, তখন কিন্তু কোনো তাপের উদ্ভব বা শোষণ ঘটবে না, যদি দ্রবণটা আদর্শ হয়। তুমি বলবে যে কেন এটা হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে আমি যে তরল দুটোকে মেশাচ্ছি তাদের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা একই থাকার জন্য এরা যুক্ত হয়ে যখন দ্রবণ তৈরি করে তখন তাপের উদ্ভব বা শোষণ ঘটে না। অণুগুলোর মধ্যে যদি ক্রিয়াশীল আকর্ষণ বল ভিন্ন হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু তাপের উদ্ভব বা শোষণ হতো। এক্ষেত্রে ওই কারণে হয় না, যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বলটা সমান, ওই জন্য তাপের উদ্ভব বা শোষণ হয় না। তাই আমরা সংক্ষেপে কি লিখি? আমরা লিখি যে যেহেতু তাপের উদ্ভব বা শোষণ হচ্ছে না, সেই জন্য এই ক্ষেত্রে আমরা তোমাকে বলবো যে উৎপন্ন তাপকে আমরা ডেল্টা এইচ বা এনথালপি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ সলিউশন লেখে কেউ, অথবা কেউ লিখবে মিক্সিং ইজ ইকাল টু 0। তার মানে তাপের কোনো পরিবর্তন হলো না, তাপের পরিবর্তন কত? 0। আমরা সেটাকে প্রকাশ করলাম কিভাবে? ডেল্টা এইচ সলিউশন, দ্রবণ তৈরি করার সময় তাপের পরিবর্তন 0, অথবা আমরা যখন উপাদান তরল দুটোকে মেশালাম, মিক্সিং করলাম, তখন তাপের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ডেল্টা এইচ ইজ ইকাল টু 0। তাহলে 3টে কন্ডিশন থাকলো, এটা ভালো করে মনে রাখবে। এটাকে আমরা একটু জোর দিলাম, ইনসিস্ট করলাম এই জায়গাগুলোকে, যে আদর্শ দ্রবণ তারাই হবে যারা যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টস লটাকে মেনে চলবে। 2 নম্বর বললাম যে আমরা যখন আদর্শ দ্রবণ তৈরি করব, যে উপাদান তরল দুটোকে মেশাবো তাদের যে আয়তন হবে, দ্রবণ তৈরি করার পর মিশ্রণের আয়তনও কিন্তু সেই উপাদান তরল দুটোর আয়তনের সমষ্টির সাথে সমান হবে। আর 3য় ক্রাইটেরিয়া বললাম যে উপাদান তরল দুটোকে মিশিয়ে আমরা যখন দ্রবণ তৈরি করব তখন তাপের কোনো রকম উদ্ভব বা শোষণ কিন্তু হবে না। এই 3টে ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তবেই আমরা দুটো তরলকে মিশিয়ে একটা আদর্শ দ্রবণ তৈরি করতে পারবো। তবে কি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আদর্শ দ্রবণ পাই না, খুব রেয়ার কিছু কিছু ক্ষেত্রে উৎপন্ন দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে, কিছু কিছু দ্রবণ,
বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আদর্শ দ্রবণ তৈরি করতে পারি না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আদর্শ দ্রবণের এক্সাম্পল দিয়ে দিও একটা। একটা এক্সাম্পল হচ্ছে বেনজিন আর টলুইনের দ্রবণ, বেনজিন প্লাস টলুইন, এদের মিশ্রণটা আদর্শ দ্রবণ হিসাবে কাজ করে। আর একটা বলি, ইথাইল ব্রোমাইড প্লাস ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড, এদের মিশ্রণটাও আদর্শ দ্রবণ হিসাবে কাজ করে। আর একটা বলে দিই, 3 নাম্বার, নর্মাল পেন্টেন প্লাস নর্মাল হেক্সেন, এদের মিশ্রণটাও কিন্তু একটা আদর্শ দ্রবণ হিসাবে কাজ করে বা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। তাহলে 3টা অ্যাটলিস্ট এক্সাম্পল মনে রাখবে, কারণ এর এক্সাম্পল কিন্তু কম, খুব কম, এই 3টাই তুমি মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমাদের আদর্শ দ্রবণ হয়ে গেল। আমরা এখান থেকেই তোমাকে একটুখানি বলে নিই যে তাহলে এটা মিটিয়ে ফেলেছি তো, নন আইডিয়াল সলিউশনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি হবে? এর উল্টোটা হবে। এটাকে শুধু না বাচক করে দিলেই হয়ে গেল। তুমি বলবে কিরকম? ফার্স্ট ক্রাইটেরিয়া বলেছিলাম, যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে এই দ্রবণ রাউল্টের সূত্রের বিরুদ্ধাচরণ করবে না, অর্থাৎ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে এই জাতীয় দ্রবণ রাউল্ট সূত্র মেনে চলবে আদর্শ দ্রবণের ক্ষেত্রে। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হবে? যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে না। জাস্ট আমরা এটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করছি। 2 নাম্বার বলেছিলাম, ডেল্টা ভি মিক্সিং ইজ ইকাল টু 0 হতে হবে, অর্থাৎ উপাদান তরল দুটোকে মেশালে উপাদান তরল দুটোর যে আয়তন, উৎপন্ন দ্রবণের আয়তন তাই হবে। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে আমি কি করব? ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0, শুধু এটা লিখে দেব। দুটো তরলকে মিশিয়ে যখন দ্রবণ তৈরি করব তখন তাপের উদ্ভব বা শোষণ হবে। ওখানে বলেছিলাম হবে না, এখানে হবে। যদি হয় তাহলে ডেল্টা এইচ সলিউশন বা মিক্সিং ইজ ইকাল টু 0 এটা হবে না, তাহলে নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ তাপের উদ্ভব বা শোষণ হবেই। তাহলে একটা জানলে আর একটা তুমি নিজে থেকেই করে নিতে পারবে। নেগেটিভ সেন্সে ব্যবহার করে দিলে সেটাই হয়ে গেল নন আইডিয়াল সলিউশনের ক্যারেক্টারিস্টিক্স। এবার নন আইডিয়াল সলিউশনের তাহলে কিছু এক্সাম্পল আমরা নিই। এখানে আমরা আইডিয়াল সলিউশনগুলো দেখিয়েছি, তাহলে নন আইডিয়াল সলিউশন এরকম আমরা 2-4টা নিই। 1 নাম্বার, ইথানল প্লাস H2O, এটা হতে পারে বেশিরভাগ। তাই তুমি যে কোনো দুটো তরল নিয়ে নাও, আলটিমেটলি তারা অনাদর্শ দ্রবণের মতোই আচরণ করবে। নাইট্রিক অ্যাসিড জল, 3 নাম্বার নাও, মিথানল জল, অনেক এক্সাম্পল আছে এর। 4 নাম্বার, অ্যাসিটোন প্লাস ক্লোরোফর্ম, এরকম অনেক এক্সাম্পল আছে অ্যান্ড সো অন। অত দেওয়ার দরকার নেই, তুমি আইডিয়াল সলিউশনটা শুধু মনে রাখবে। বাকি যত দ্রবণ নেবে যারা মিসেসেবল, যারা পরস্পরের সাথে মিশে যায় সম্পূর্ণভাবে, বাকি যে তরলের দ্রবণগুলো তুমি পাবে সেগুলো সবই কিন্তু অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণটাই কিন্তু রেয়ার। সেজন্য এই 3টে তুমি ভালো করে মনে রাখবে। হ্যাঁ, আমরা এই 3টের উপর কিন্তু এমফাসিস করছি যে এই 3টে তুমি মনে রাখার চেষ্টা করবে। আর বাকিগুলো এই 3টের বাইরে যেগুলো থাকবে সাধারণত সবই হবে অনাদর্শ দ্রবণ।
এবার আমরা অনাদর্শ দ্রবণ নিয়ে আলোচনা করব একটু। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র এখানে লিখে দিই। আমরা কিন্তু আগের ক্লাসে বিভিন্ন দ্রবণ মানে তো তার দুটো উপাংশ বলা যায় বা দুটো অংশ, একটা দ্রাবক একটা দ্রাবক। আমরা দ্রাবকটাকে তরল হিসাবে নিয়েছিলাম আর দ্রাবকটাকে নিয়েছিলাম অনুদ্বায়ী কঠিন একটা দ্রাবক। তার ক্ষেত্রে আমরা বাষ্পচাপ বার করেছিলাম রাউলস ল থেকে, এবং যখন উপাদান দুটোই তরল ছিল অর্থাৎ দুটোই উদ্বায়ী প্রকৃতির ছিল, সেক্ষেত্রেও আমরা আগের দিন কিন্তু রাউলস ল থেকে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র কেমন হয়েছিল সেটা কিন্তু দেখিয়েছিলাম। সেটা কি জাতীয় দ্রবণ আমরা বলিনি। আমরা আজকে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দেখব। অনাদর্শ দ্রবণ মানে তাহলে রাউলস ল ম্যাচ করবে না। রাউলস ল মান্য করবে না অনাদর্শ দ্রবণ, তাহলে সেই দ্রবণের ক্ষেত্রে আমার বাষ্পচাপ এবং মোল ভগ্নাংশের লেখচিত্র কীরকম হবে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যে বাষ্পচাপটা পাই, পরীক্ষালব্ধ বাষ্পচাপ, এবং রাউলস ল থেকে আমরা ক্যালকুলেট করে তাত্ত্বিকভাবে যে বাষ্পচাপটা পাই, সেই বাষ্পচাপ দুটো কিন্তু এক হয় না। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আমাদের যে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান, সেটা কিন্তু রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপের মানের থেকে বেশি কিংবা কম হয়। একই হবে না, কারণ এই দ্রবণটা অনাদর্শ দ্রবণ তো রাউলস ল মান্য করে না। তাহলে রাউলস ল থেকে আমি যে বাষ্পচাপটা পাবো এবং লেখচিত্রে যদি আমি সেটাকে আঁকি, তাহলে দেখব যে রাউলস ল থেকে যে বাষ্পচাপের মান পাওয়া যাচ্ছে লেখচিত্র থেকে, রাউলস ল থেকে আমরা লেখচিত্রে যে বাষ্পচাপের মানটা পাচ্ছি, সেটা পরীক্ষালব্ধ বাষ্পচাপের সাথে কিন্তু ম্যাচ করছে না। তাহলে দুটো হতে পারে। এক হচ্ছে আমি যে অনাদর্শ দ্রবণটা নিয়েছি সেই দ্রবণের বাষ্পচাপটা একটা নির্দিষ্ট উষ্ণতায়, একটা নির্দিষ্ট সংযুতিতে তার যা বাষ্পচাপ হবে, ওই একই সংযুতিতে একই উষ্ণতায় আমি যদি রাউলস ল থেকে দ্রবণের বাষ্পচাপটাকে নিই, তাহলে দেখব যে আমার পরীক্ষালব্ধ বাষ্পচাপটা রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের থেকে বেশি হচ্ছে নতুবা কম হচ্ছে। যদি বেশি হয় তাহলে বলবো যে আমার অনাদর্শ দ্রবণটা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হচ্ছে, এবং তার এই বিচ্যুতিটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো একটা দ্রবণের বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপ, বাস্তব বাষ্পচাপ যদি রাউলস ল থেকে তাত্ত্বিকভাবে প্রাপ্ত বাষ্পচাপের থেকে বেশি হয়, তাহলে আমি বলবো দ্রবণটা আদর্শ দ্রবণের আচরণ থেকে বিচ্যুত হয়েছে, এবং তার এই বিচ্যুতিটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। যদি দেখা যায় কোনো দ্রবণের পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপের মানের থেকে কম হচ্ছে, তাহলেও আমরা বলবো দ্রবণটা আদর্শ দ্রবণের আচরণ থেকে বিচ্যুত হয়েছে, এবং তার এই বিচ্যুতিটাকে আমরা তখন বলবো
ঋণাত্মক বিচ্যুতি। তাহলে অনাদর্শ দ্রবণ কখনোই রাউলস ল মান্য করবে না। কাজেই অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি হতে পারে। যদি বেশি হয় তার এই বিচ্যুতিটাকে বলবো ধনাত্মক বিচ্যুতি, আর যদি কম হয় তাহলে তার এই বিচ্যুতিটাকে আমরা বলবো ঋণাত্মক বিচ্যুতি। তাহলে এই দুটো টার্ম এবার তোমাকে বুঝতে হবে যে এই ধনাত্মক বিচ্যুতি আমরা বুঝে গেছি যে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপের থেকে যদি আমার পরীক্ষালব্ধ বাষ্পচাপটা বেশি হয় বিচ্যুতিটা ধনাত্মক বিচ্যুতি, আর যদি কম হয় তাহলে বিচ্যুতিটা ঋণাত্মক বিচ্যুতি। তাহলে ধনাত্মক বিচ্যুতির কারণটা কি? তাহলে এখানে আমরা লিখি ধনাত্মক বিচ্যুতির কারণ। ধরো আমরা দুটো তরল নিয়েছি, একটা এ তরল আর একটা নিয়েছি আমরা বি তরল। এই দুটো তরলকে আমরা মিশিয়ে দ্রবণ তৈরি করেছি এবি। এবি একটা দ্রবণ আমরা তৈরি করেছি। তাহলে এই দ্রবণটা আদর্শ দ্রবণ নয়। আদর্শ দ্রবণ হলে তো রাউলস ল মান্য করবে, এ মান্য করছে না। তাহলে এটা একটা অনাদর্শ দ্রবণ, কারণ এই তরলের অণুগুলোর রাসায়নিক প্রকৃতি এর রাসায়নিক প্রকৃতি ভিন্ন। এই অণুগুলোর আকার আকৃতি এই অণুগুলোর আকার আকৃতির সাথে সমান নয়। এই অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এই অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল ভিন্ন। তাহলে আদর্শ দ্রবণ তৈরি করতে পারে না। তাহলে এটা একটা অনাদর্শ দ্রবণ। এই দ্রবণটার ক্ষেত্রে কখন আমি ধনাত্মক বিচ্যুতি দেখতে পাবো? না, ধনাত্মক বিচ্যুতি তখনই দেখতে পাবো যদি দেখা যায় এ অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বি অণুগুলোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল এদের থেকে যদি এ বি এই অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কম হয়। তার মানে কি? এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এদের মধ্যে যা ক্রিয়াশীল আকর্ষণ বল এদের মধ্যে আকর্ষণ বল যা, যখন এই দুটো তরলকে মিশিয়ে দিয়ে দ্রবণ তৈরি করলাম, দ্রবণে যে দুটো ভিন্ন তরলের অণুগুলো আছে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এদের থেকেও কম। এদের থেকেও যদি কম হয় তাহলে কি হবে? দ্রবণ থেকে এ এবং বি তরলের অণুগুলোর বাষ্পীভবনের হারটা অনেক বেশি হবে। বাষ্পীভবনের হার কখন বাড়বে? যখন তরল অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম হবে তখন অণুগুলো খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারবে। যত সহজে বাইরে বেরিয়ে যেতে পারবে তত তার বাষ্পীভবনের হার বেশি হবে, তার বাষ্প চাপ বাড়বে। তাহলে এখানে যদি দেখা যায় যে উপাদান তরল দুটোকে আমরা মেশাচ্ছি তাদের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল দ্রবণটা তৈরি করার পর যদি এই দুটো অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান এদের বিশুদ্ধ অবস্থার আকর্ষণ বলের থেকে কম হয় তাহলে এরা যে হারে বাষ্পীভূত হবে বিশুদ্ধ অবস্থায় তার তুলনায় দ্রবণ তৈরি করার পর এদের বাষ্পীভবনের হারটা অনেক বেশি হবে। ফলে এই দ্রবণটার ধনাত্মক বিচ্যুতি ঘটবে। কেন ধনাত্মক বিচ্যুতি ঘটবে? তাহলে যদি দেখা যায় যে হ্যাঁ দ্রবণের বাষ্পীভবনের হারটা ওদের থেকে অনেক বেশি, ভালো কথা। এর যা বাষ্পীভবনের হার তার থেকে হয়তো দেখা গেল এর একটু কম আছে, এর আরও কম, অর্থাৎ এর বাষ্পীভবনের হার এর তুলনায় বা এর তুলনায় কম। তাহলে আমি যখন দ্রবণ তৈরি করব তখন কি দেখা যাবে? দ্রবণে এ এবং বি এর অণুগুলো দ্রুত বাষ্পীভূত হচ্ছে। তাহলে দ্রবণের ওপরে যে বাষ্পটা জমছে তার বাষ্প চাপটাও কিন্তু
অনেক বেড়ে যাচ্ছে। এদের মধ্যে এরা বাষ্পীভূত হলে যা বাষ্পচাপ হবে, এ বাষ্পীভূত হলে যা বাষ্পচাপ হবে, এরা বাষ্পীভূত হলে এদের বাষ্পচাপ এদের তুলনায় কিন্তু বেশি হবে। তার মানে দ্রবণের যে বাষ্পচাপ, সেই দ্রবণের বাষ্পচাপের মধ্যে দুটো তরলের বাষ্পই কিন্তু আছে, এ এবং বি, দুটোই মিশে আছে। দ্রবণের বাষ্পে এ এবং বি দুটো উপাদান তরলই আছে। তাহলে সেখানে যে বাষ্পচাপটা আছে সেই বাষ্পচাপটা এ তরলের বা এ অণুগুলোর জন্য সৃষ্ট বাষ্পচাপ বা এর আংশিক বাষ্পচাপ আর বি এর আংশিক বাষ্পচাপ, এই দুয়ের সমষ্টি হচ্ছে এবি দ্রবণের বাষ্পচাপ। তাহলে এই বাষ্পচাপের মানটা বেশি হচ্ছে, অনেকটা বেশি হচ্ছে, কারণ দ্রবণ তৈরি করার পর এ এবং বি অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এ অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কিংবা বি অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের থেকে কম হওয়ার জন্য দ্রবণ থেকে এ এবং বি এর অণুগুলো দ্রুত বাষ্পীভূত হচ্ছে। ফলে দ্রবণের বাষ্পচাপটা কিন্তু এ কিংবা বি এর অণুগুলোর বাষ্পায়নের তুলনায় এর বাষ্পায়নটা বেশি বলে একই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপটা কিন্তু বেশি। এটা খেয়াল রাখতে হবে, যার জন্য এই দ্রবণের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক বিচ্যুতি ঘটছে। আমরা যদি এই দ্রবণের বাষ্পচাপটাকে তার মোল ভগ্নাংশের রেসপেক্টে আমরা যদি লেখচিত্রে অঙ্কন করি, তাহলে লেখচিত্রের প্রকৃতিটা কিরকম দেখি। এদিকে বাষ্পচাপ দিলাম, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। আমি ধরো দুটো দ্রাবক নিয়েছি, দুটো উপাদান তরল, একটা দ্রাবক একটা দ্রাবক, একটা এ তরল নিয়েছি একটা বি তরল নিয়েছি। আমরা এ তরলের মোল ভগ্নাংশকে এক্স এ দিয়ে প্রকাশ করছি, আমরা বি তরলের মোল ভগ্নাংশকে এক্স বি দিয়ে প্রকাশ করছি। তাহলে এক্স এ প্লাস এক্স বি অলওয়েজ 1, কারণ দুটো তরলের মোল ভগ্নাংশের সমষ্টি কিন্তু সবসময় 1 হয়। অর্থাৎ যে কোনো একটা উপাদান তরলের মোল ভগ্নাংশের পাল্লা কিন্তু সবসময় 0 to 1 এই পাল্লার মধ্যে থাকবে, কারণ এর মান 0 থেকে 1 পর্যন্ত যে কোনো হতে পারে। ঠিক একই রকম ভাবে বি তরলের ক্ষেত্রে তার মোল ভগ্নাংশের মানও কিন্তু 0 থেকে 1 এই পাল্লার মধ্যে থাকে। ওই জন্য আমরা লেখচিত্রে এই যে ভূমিটাকে আমরা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি, তার মান দেখো এ তরলের ক্ষেত্রে আমি কি লিখব, আমি এক্স এ ইজ ইকাল টু 1 নিলাম এখানে, তাহলে এক্স বিটাকে নিব এদিকে 0, কারণ এদের সমষ্টি সবসময় 1 হবে। তাহলে এখানে এক্স এ ইজ ইকাল টু আমি নিব 0, তাহলে এক্স বি ইজ ইকাল টু হচ্ছে আমার 1। এই তাহলে আমি যদি আগে রাউলস ল থেকে নেচারটা কীরকম হবে দেখি, তাহলে ধরো নেচারটা বাষ্পচাপটা যদি বিশুদ্ধ অবস্থায় এ তরলের বাষ্পচাপ এখানে হয়, এখানে যে ধরো আছে, তাহলে এরকমভাবে আমি শূন্যতে মিশিয়ে দেব এরকম। তাহলে এটা এ তরলের বাষ্পচাপ রেখা। আমি যদি বিশুদ্ধ অবস্থায় এ তরলটা নিই, তাহলে রাউলস ল থেকে আমি এটা পাবো, এই বাষ্পচাপ রেখাটা।
আমি যদি বি তরলের ক্ষেত্রে নিই, দুজনের উদ্বায়িতা একই রকম নয়, দেখো একজনের বেশি একজনের কম। এ তরল বেশি উদ্বায়ী, বি তরল কম উদ্বায়ী। তাহলে এখানে এই মানটা হচ্ছে PA0, এ তরলের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ PA0 এটা, আর এটা তাহলে হবে PB0, বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ। আর রাউল্টস ল থেকে প্রাপ্ত দ্রবণের বাষ্পচাপ তাহলে কি হবে? দ্রবণের বাষ্পচাপ রেখাটা হবে তাহলে এরকম, এরকম। আমরা আগের দিন দেখিয়েছিলাম এটা, যখন দ্রাবক এবং দ্রাবক দুটোই উদ্বায়ী ছিল এরকম প্রকৃতির। এটা আরেকটু যদি ডাউন করে দিই তাহলে ভালো হবে। দাঁড়াও, এখানে নেই, ওখানে দেখালেও কোনো অসুবিধা নেই, আমরা একটু নিচু করে দিলাম, ডাউন করে দিলাম, এটার উদ্বায়িতা আরো কম, তাহলে এখানে PB0টা চলে এলো, এরকম করলাম। তাহলে আমার দ্রবণের বাষ্পচাপ রেখাটা হবে এটা। এটা রাউল্টস ল থেকে কিন্তু প্রাপ্ত, এগুলো সব, এই যে স্ট্রেট লাইনগুলো আমি পেলাম সব রাউল্টস ল থেকে। এটা তাত্ত্বিকভাবে আমাদের পাওয়া উচিত ছিল, কিন্তু বাস্তব এটা নয়। বাস্তবটা কি? বাস্তবে আমরা পেলাম কিরকম দেখো, এই চকটা দিয়ে দেখাই। আচ্ছা, এটা তো কালার নাও আছে, একবার এটা দিয়ে দেখাই। তাহলে বাস্তবে কি হচ্ছে, দ্রবণের বাষ্পচাপ রেখাটা আমরা এরকম পেলাম। রাউল্টস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপের থেকে দ্রবণের বাষ্পচাপ বেশি পেয়েছি। দ্রাবক এবং দ্রাবের ক্ষেত্রেও তাই, রাউল্টস ল থেকে যেটা পেয়েছি তার থেকে বেশি। এটা হলো আমার পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা। তাহলে দেখো রাউল্টস ল থেকে প্রাপ্ত, এটা কার? এটা বি তরলের, এই স্ট্রেট লাইনটা রাউল্টস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ রেখা। কিন্তু পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা এইটা উত্তল প্রকৃতির। এটা দেখো এ তরলের বাষ্পচাপ রেখা, রাউল্টস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ রেখা। কিন্তু আমরা যেটা পেয়েছি পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা কিরকম, এইটা। আমরা দ্রবণের রাউল্টস ল থেকে বাষ্পচাপ রেখা পেয়েছি এটা, কিন্তু প্রকৃত বাষ্পচাপ পেয়েছি পরীক্ষালব্ধ বাষ্পচাপ হচ্ছে আমার এটা। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আমি যদি বাষ্পচাপ বাড়াম মোল ভগ্নাংশ লেখচিত্র আঁকি, তাহলে লেখচিত্রের প্রকৃতিটা হবে এই রকম। এবার দেখো, তুমি যদি কোনো একটা সংযুতিতে, পার্টিকুলার কোনো একটা সংযুতিতে, ধরো এখানে আমি একটা বিন্দু কল্পনা করলাম, বিন্দুটা হচ্ছে এক্স। তুমি যে কোনো জায়গায় কনসিডার করতে পারো, এনিওয়ার বিটুইন 0 to 1। তুমি যে কোনো সংযুতিতে যদি কোনো একটা বিন্দু কল্পনা করে নাও, এবার তুমি দেখো বাষ্পচাপটা যদি আমি এই বিন্দুতে, এই সংযুতিতে, দুটো তরলের এই সংযুতিতে আমি যদি এখানে বাষ্পচাপটা দেখি, তাহলে আমি এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি এরকম, তাহলে দেখো এটা দ্রবণের বাষ্পচাপকে মিন করছে। দ্রবণের বাষ্পচাপ এটা কিন্তু পরীক্ষালব্ধ মান। দেখো দ্রবণের বাষ্পচাপ এটা কিন্তু রাউল্টস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ, দেখো তার থেকে কিন্তু বেশি। কখন এটা হয়েছে? যখন উপাদান তরলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল ওদের নিজ নিজ অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের থেকে কম হয়েছে, তখন এই ধনাত্মক বিচ্যুতি ঘটেছে, অর্থাৎ রেখাচিত্রটা উত্তল প্রকৃতির হয়েছে। এটা ধনাত্মক বিচ্যুতি মিন করছে। একই রকম ভাবে তুমি এই তরলটার ক্ষেত্রে দেখো রাউল্টস ল থেকে প্রাপ্ত মান এখানে, আমাদের প্রকৃত পরীক্ষালব্ধ মান এটা, তার মানে এটা বেশি, এটা বেশি। এর ক্ষেত্রেও তাই, এখানে মানটা আমরা পেয়েছি, এখানে পেয়েছি এটা,
তাহলে দেখো এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি। প্রতি ক্ষেত্রেই রাউলস ল থেকে প্রাপ্ত মানের থেকে, বাষ্পচাপের মানের থেকে কিন্তু আমরা দ্রাবক কিংবা দ্রবণের বাষ্পচাপের পরীক্ষালব্ধ মানটা কিন্তু সবসময় বেশি হচ্ছে। আর একটা মজার জিনিস খেয়াল করো, এই যে দ্রবণের বাষ্পচাপ রেখাটা পেয়েছি, এই বাষ্পচাপ রেখায় তুমি খেয়াল করো এই বিন্দুটা কিন্তু সর্বোচ্চ বাষ্পচাপ ইন্ডিকেট করছে। তুমি খেয়াল করে দেখো, এর উপরে যে কোনো বিন্দু নাও, সেই বাষ্পচাপের মানটা এই বাষ্পচাপের থেকে কম হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যদিও হাত দিয়ে এঁকেছি, আকার কিছু হয়তো ডিফেক্ট থাকতে পারে, কিন্তু নর্মালি আমি যদি এটাকে শীর্ষ ধরে নিই, তাহলে এই বিন্দুতে বাষ্পচাপটা দ্রবণের সর্বোচ্চ। তাহলে আমি এই বিন্দু থেকে যদি ভূমির উপর, অ্যাবসিসার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখানে আমি দ্রবণের একটা সংযুতি পাবো এই জায়গাটায়। এটাকে আমি ওয়াই বলে একটা বিন্দু চিহ্নিত করলাম। তাহলে এই ওয়াই বিন্দুতে আমার দ্রবণের যা সংযুতি, মোল ভগ্নাংশ পরিবর্তনের সাথে সাথে দ্রবণের সংযুতিটা পাল্টে যাচ্ছে। তাহলে দ্রবণের এই যে পার্টিকুলার সংযুতি, এই ওয়াই বিন্দুতে দ্রবণের যা সংযুতি, সেই সংযুতিতে দ্রবণের বাষ্পচাপ কিন্তু সর্বাধিক। আর দ্রবণের বাষ্পচাপ যদি সর্বাধিক হয়, তাহলে ওই বিন্দুতে ওই সংযুতির দ্রবণের স্ফুটনাঙ্কটা সব থেকে কম হবে। কারণ বাষ্পচাপ যদি বেশি থাকে, তাহলে অল্প বাইরে থেকে তাপ দিয়ে তার বাষ্পচাপ বাড়িয়ে যদি বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান করে দেওয়া যায়, তাহলে তরলটা ফুটবে। ন্যাচারালি কম তাপেই সে ফুটবে, তার স্ফুটনাঙ্ক কম হবে। যার বাষ্পচাপ বেশি তার স্ফুটনাঙ্ক কম, যার বাষ্পচাপ কম তার স্ফুটনাঙ্ক বেশি। তাহলে দ্রবণের এই ওয়াই বিন্দুতে উপাদান তরল দুটো যে অনুপাতে মিশ্রিত করা হয়েছে, সেই মিশ্রিত দ্রবণের এই সংযুতিতে বাষ্পচাপ সর্বাধিক, ফলে স্ফুটনাঙ্ক সর্বনিম্ন। এইটা ভালো করে বুঝতে হবে, এই কনসেপ্টটা তোমার দরকার। যে আমি যে পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখাটা পেয়েছি উত্তল প্রকৃতির, দেখলাম তার শীর্ষদেশটা কোথায় আছে, আমি ধরে নিচ্ছি এটা তার শীর্ষদেশ। তাই যদি হয়, তাহলে এই বিন্দুতে বাষ্পচাপ তো আমার সর্বাধিক, এই যে এই বিন্দুতে বাষ্পচাপ সর্বাধিক। তাহলে এই বিন্দুতে যে বাষ্পচাপটা সর্বাধিক, এই বিন্দু থেকে আমি যদি মোল ভগ্নাংশ রেখার উপর একটা লম্ব টানি, তাহলে যে বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ অ্যাবসিসাকে যে বিন্দুতে ছেদ করবে, সেখানে এই তরল দুটোর যে সংযুতি, সেই সংযুতির ক্ষেত্রে দ্রবণের এই বিন্দুতে বাষ্পচাপটা সর্বাধিক। অর্থাৎ এই সংযুতির তরল যদি নাও, সেই তরলের বাষ্পচাপ হবে একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক। তুমি অন্য যে কোনো সংযুতিতে মেশাও এ আর বি তরলকে, দেখবে তার বাষ্পচাপ কিন্তু কখনোই এই বাষ্পচাপকে স্পর্শ করতে পারবে না একই উষ্ণতায়। এর বাষ্পচাপ দেখবে এগুলো এইভাবে যেমন রেখাটা পরিবর্তিত হয়েছে, উত্তল প্রকৃতির হয়েছে, যে এখানে কম, এখানে বাড়ছে 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 সর্বোচ্চ, আবার আস্তে আস্তে কমতে 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 এখানে সর্বনিম্ন। তাহলে এই যে সর্বোচ্চ পজিশন, এই জায়গাটায় বাষ্পচাপ কিন্তু সব থেকে বেশি, এটা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে যে সমস্ত তরল জোড় ধনাত্মক বিচ্যুতি দেখাবে, তাদের ক্ষেত্রে আমরা এইরকম একটা বিন্দু পাবো, যে বিন্দুতে বাষ্পচাপ হবে সর্বাধিক, তাহলে স্ফুটনাঙ্ক হবে সর্বনিম্ন। সেটার সংযুতিটা কি? ওয়াই বিন্দুতে তরল দুটোর যা সংযুতি, সেই সংযুতিতে তরল দুটোকে আমরা মিশিয়ে যে দ্রবণ পাবো, সেই দ্রবণের বাষ্পচাপটা হবে সর্বাধিক। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিই, স্পেসিফিক এক্সাম্পল ধনাত্মক বিচ্যুতির।
ধনাত্মক বিচ্যুতির একটা এক্সাম্পল দিই। যেমন ধরো তুমি ইথানল C2H5OH, ধরো C2H5OH নিয়েছি, ইথানল প্লাস CH3COCH3 অ্যাসিটন নিয়েছি। এটা কি করলাম, এটা দেখালাম যে ইথাইল অ্যালকোহল অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করে, ফলে অণুগুলো সংগঠিত অবস্থায় থাকে এবং অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অনেক বেশি। অ্যাসিটনের ক্ষেত্রে এটা নেগেটিভ, এটা পজিটিভ। পোলারাইজেশনটা দেখালাম। তাহলে কি হবে, এখানে একটা ডাইপোল জেনারেট করেছে, তাহলে দুটো অণুর মধ্যে একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন কাজ করে। তাহলে এই অণু দুটোর মধ্যে আকর্ষণ বল হাইড্রোজেন বন্ডিং এর জন্য, এখানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের মধ্যে দিয়ে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বলটা, হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে আকর্ষণ বলটা অনেক বেশি। তার মানে ইথাইল অ্যালকোহল ইটসেলফ তার অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অ্যাসিটনের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের থেকে বেশি। তাহলে দুটো যৌগের অণুগুলোর ক্ষেত্রে তুমি যদি আকর্ষণ বল বিবেচনা করো, তাহলে ইথাইল অ্যালকোহল অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকায় এই ক্ষেত্রে অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অ্যাসিটনের ক্ষেত্রে ক্রিয়াশীল আকর্ষণ বলের থেকে বেশি। এবার আমি যখন এদের দুজনকে মিশিয়ে দিচ্ছি, ওরা যখন মিশে গেল, তখন মিশ্রণ প্রক্রিয়ায় কি হবে, এই অ্যাসিটনের অণুগুলো ইথাইল অ্যালকোহল অণুর মাঝখানে ওদের আন্তঃআণবিক ব্যবধানে ঢুকে যায়। আন্তঃআণবিক ব্যবধানে ঢুকে গেলে হাইড্রোজেন বন্ডিংটা ব্রেক করে যায়। হাইড্রোজেন বন্ডিং যখন ব্রেক করে গেল, যখন অণুগুলোর এই ইথাইল অ্যালকোহল অণুর মাঝখানে অ্যাসিটন অণু ঢুকে যাচ্ছে, তখন অ্যালকোহল এবং অ্যাসিটোন অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল ইথাইল অ্যালকোহলের মধ্যে ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কিংবা অ্যাসিটোন অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের থেকে কিন্তু কমে যায়। ফলে এই জাতীয় দ্রবণের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটোন অণুর বাষ্পীভবনের হারটা অনেক বেড়ে যায়। ফলে এই জাতীয় দ্রবণের ক্ষেত্রে আমরা ধনাত্মক বিচ্যুতিটা দেখতে পাই। এরকম আরও এক্সাম্পল আছে, তোমরা দেখবে বই। আমি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করে দিলাম, কারণ এখানেতে এত আলোচনা করা সম্ভব নয়, সংক্ষিপ্ত টাইম, সেই টাইমের মধ্যে তোমাকে দেখাতে হবে। তাহলে এবার আমরা চলে যাব ঋণাত্মক বিচ্যুতির মধ্যে। ঋণাত্মক বিচ্যুতির কারণটা আমরা জানার চেষ্টা করি আগে, তারপর একটা এক্সাম্পল নিয়ে আবার বুঝবো এবং লেখচিত্র অঙ্কন করব। ঋণাত্মক বিচ্যুতিটা কি, ধরো আমি দুটো তরল আবার নিচ্ছি, একটা সি তরল চেঞ্জ করলাম প্লাস ডি তরল। এই দুটো তরলকে আমি মিশিয়ে দ্রবণ তৈরি করেছি, সিডি দ্রবণ আমি তৈরি করেছি। এটা অবশ্যই এই সিসি তরলের অণুগুলোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল, ডিডি অণুগুলোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল, তার তুলনায় সিডি অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বেশি। তাহলে আমি এখানে লিখে রাখলাম আকর্ষণ বল বেশি। তাহলে আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে এরা যে হারে এদের বাষ্পীভবন ঘটবে, তার থেকে ধীরে ধীরে এর বাষ্পীভবন ঘটবে।
তাহলে আমি যখন সি আর ডি মিশিয়ে দ্রবণ তৈরি করলাম, তখন এই সি আর ডি অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মানটা বেশি হওয়ার জন্য এর বাষ্পীভবনের হারটা কমে গেছে। তাহলে দ্রবণের উপরিস্থিত বাষ্পচাপ তার মান কিন্তু রাউলস ল থেকে প্রাপ্ত মানের থেকে কমে যাবে। রাউলস ল থেকে প্রাপ্ত মানের থেকে কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার লেখচিত্রটা কিরকম হবে আমরা দেখি সেটা। এই কমে যাওয়াটাকে আমরা বলছি আদর্শ আচরণ থেকে তাহলে বিচ্যুত হলো। এই কমে যাওয়াটাকে আমরা বলছি ওই জন্য ঋণাত্মক বিচ্যুতি, বেড়ে যাওয়াটাকে আমরা বলছি ধনাত্মক বিচ্যুতি। আর বাষ্পচাপ যদি রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ অর্থাৎ তাত্ত্বিক মানের থেকে পরীক্ষালব্ধ মানটা যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে বলছি ঋণাত্মক বিচ্যুতি হচ্ছে। তাহলে ঋণাত্মক বিচ্যুতিটা কিরকম আমি ছবিতে দেখাচ্ছি। আমরা আগের ক্ষেত্রে বলেছিলাম এ তরলটা আমার বেশি উদ্বায়ী ছিল বি তরলের থেকে। এবার আমি এখানে উল্টোটা ধরে নিচ্ছি, আমার সি তরলের থেকে ডি তরলটা বেশি উদ্বায়ী। তাহলে যে বেশি উদ্বায়ী হবে তার বাষ্পচাপ বেশি হবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এটা ডি তরলের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, অর্থাৎ এটা পিডি 0। আর আমি এখানে ধরে নিচ্ছি এটা সি তরলের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ পিসি 0। তাহলে আমার লেখচিত্রটা কিরকম হবে, আমি যদি রাউলস ল থেকে প্রাপ্ত লেখচিত্রটা নিই, তাহলে লেখচিত্রটা এরকম হবে রাউলস ল থেকে প্রাপ্ত। তাহলে এখানে নিয়ে নিই প্রথমে সিটা, তাহলে এক্স সি ইজ ইকাল টু তাহলে এখানে 0, এক্স ডি তাহলে 1, ও এখানে তো পিডি 0 করেছি, তাহলে পিডি 0 করা মানে তাহলে এখানে হবে এক্স ডি 1, তাহলে এটা এক্স সি 1 হবে, এখানে সি এখানে যেহেতু আছে এটা 1 হবে, এটা 0 হবে, এখানে এক্স সি হবে 0, হ্যাঁ, তাহলে এক্স ডি হবে এখানে 1। আর এটার নেচার আমরা দেখাই, তাহলে হলুদ, আচ্ছা হলুদ দিয়ে দ্রবণটা দেখাবো, এটা দিয়ে দেখাই। এরকম হবে, এখানে সি এক্স সি 1 মোল ভগ্নাংশ 1 মানে বিশুদ্ধ অবস্থায় আছে, এক্স সি 1 মানে বিশুদ্ধ অবস্থায় আছে, তাহলে বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ সর্বোচ্চ হবে। তারপরে এর মধ্যে এক্স ডি আস্তে আস্তে মিশছে, তাহলে মোল ভগ্নাংশ এর আস্তে আস্তে কমতে কমতে 0-র দিকে যাচ্ছে, তাহলে এখানে মিলে গেল। তাহলে এইটা সি তরলের ক্ষেত্রে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ রেখা, আর এইটা ডি তরলের ক্ষেত্রে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ রেখা। তাহলে দ্রবণের বাষ্পচাপ রেখা কি হবে, তাহলে এই দুটোকে যোগ করব। তাহলে এটা দ্রবণের বাষ্পচাপ রেখা, এটা রাউলস ল থেকে প্রাপ্ত রেখাগুলো এরকম। কিন্তু আমাদের বাস্তবটা কি হচ্ছে, আমাদের বাস্তবটা হচ্ছে, তাহলে দেখো এবার সবটি কমে যাচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে হবে দেখো এরকম, এরকম, এটার ক্ষেত্রে হবে এরকম, দ্রবণের ক্ষেত্রে হবে এরকম। তাহলে প্রত্যেকটা মানই কিন্তু দেখো এটা পিসির বাষ্পচাপ রেখা, এই যে পিসি রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ রেখা এটা। এবার আমাদের পরীক্ষালব্ধ দেখো সি এর ক্ষেত্রে বাষ্পচাপ রেখাটা এরকম কমে গেছে। আবার এইটা হচ্ছে ডি এর ক্ষেত্রে আমাদের রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ রেখা, পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা এটা অবতল প্রকৃতির। আর দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ রেখা এটা, তার ক্ষেত্রে আমাদের পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা ধরো এটা। এবার আমি যদি কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, আমি ধরো এই বিন্দুতেই আবার আমি বাষ্পচাপ রেখাগুলো তুলনা করব, পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা এবং রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ আমি এটা তুলনা করব।
তাহলে আমি এই বিন্দু থেকে যদি লম্ব টানি, তাহলে এইভাবে লম্বটা বিভিন্ন রেখাকে টাচ করবে। তাহলে এটা হচ্ছে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ দ্রবণের এই সংযুতিতে, এটা রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ দ্রবণের। কিন্তু প্রকৃত বাষ্পচাপ কোনটা? এটা প্রকৃত বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপ এটা। তাহলে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ থেকে কম। আবার আমি কালার পাল্টাই, তাহলে বোঝা যাবে। এটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ। আচ্ছা, আমি প্রকৃত মানটাকে গোল করে দিই, তাহলে চিনতে সুবিধা হবে। এটা প্রকৃত মান, এটা রাউলস ল থেকে প্রাপ্ত মান। তাহলে প্রকৃত মান কোনটা? এইটা মার্ক করে দিলাম, এইটা। তাহলে এটা প্রকৃত মান, তাহলে রাউলস ল থেকে প্রাপ্ত মানের থেকে কমে গেছে। আবার তৃতীয়টা দেখো, এটা তো নিয়েছি, নীলটা নিই। তৃতীয়টা হচ্ছে দেখো, এটা হচ্ছে রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ, কিন্তু আমি প্রকৃত পেয়েছি এটা। তাহলে সব ক্ষেত্রে দেখো কালার আলাদা করা আছে, তুমি চিনতে বুঝতে পারবে যে এটা রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ, এটা প্রকৃত বাষ্পচাপ। এটা রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ, এটা প্রকৃত বাষ্পচাপ। এটা রাউলস ল থেকে প্রাপ্ত বাষ্পচাপ, এটা প্রকৃত বাষ্পচাপ। সবই কিন্তু দেখো কমে গেছে। এই যে কমে গেল, তার মানে আদর্শ আচরণ থেকে বিচ্যুত হলো। তাহলে এই বিচ্যুতিটা কমে যাওয়ার জন্য যে বিচ্যুতি, সেটা ঋণাত্মক বিচ্যুতি। ওই জন্য আমরা এই বিচ্যুতিটাকে বলেছি ঋণাত্মক বিচ্যুতি। এবং পার্টিকুলার একটা দ্রবণের সংযুতিতে আমরা যদি বিচার করি, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে রাউলস ল থেকে প্রাপ্ত যে বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপ, তার থেকে কিন্তু কম আছে। এবং মজার বিষয় দেখো, এই যে লেখচিত্রগুলো আমি পাচ্ছি, দেখো দ্রবণের ক্ষেত্রে আমার পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা এটা। এই পরীক্ষালব্ধ বাষ্পচাপের তুমি খেয়াল করো, এই বিন্দুটায়, এই বিন্দুটা থেকে আমি যদি অ্যাবসিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে যে বিন্দুটায় ছেদ করছে এখানে, আমি এই বিন্দুটাকে মার্ক করছি ওয়াই হিসাবে, এটাকে এক্স হিসাবে, এটাকে ওয়াই হিসাবে ট্রিট করলাম। তাহলে এই ওয়াই বিন্দুতে দেখো দ্রবণের বাষ্পচাপ কিন্তু সব থেকে কম। দ্রবণের বাষ্পচাপ যদি এখানে সব থেকে কম হয়, তাহলে বাষ্পচাপ কম মানে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। তাহলে এখানে এই কথাটা লিখে দিই, বাষ্পচাপ সব থেকে কম। তাহলে এই বিন্দুতে, ওয়াই বিন্দুতে দ্রবণের বাষ্পচাপ সব থেকে কম, আর বাষ্পচাপ সব থেকে কম মানে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। অর্থাৎ এই সংযুতিতে, দ্রবণের এই সংযুতিতে, অর্থাৎ এই সংযুতিতে তুমি যদি সি আর ডি তরলকে মেশাও, তাহলে ওই মিশ্রণটার স্ফুটনাঙ্ক হবে সব থেকে বেশি। অন্য যে কোনো সংযুতিতে তুমি যদি মেশাও, তাহলে যা স্ফুটনাঙ্ক পাবে বা যা তুমি বাষ্পচাপ পাবে, এই ওয়াই বিন্দুর এই সংযুতিতে তুমি যদি দ্রবণটাকে মেশাও, তাহলে দেখবে এর স্ফুটনাঙ্ক কিন্তু সব থেকে বেশি হবে। বাকি যে কোনো সংযুতিতে এই দ্রবণটার স্ফুটনাঙ্ক কিন্তু এর থেকে কম হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। খুব ফান্ডামেন্টাল জিনিস এবং খুব মজার জিনিস। এটা বুঝতে পারলে তোমার ভীষণ ভালো লাগবে। এখান থেকেই আমার আর একটা কনসেপ্ট আসবে, ছবিটা আমি মিটাচ্ছি না ওই জন্য। সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ, অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচার, অ্যাজিওট্রপিক মিক্সচার মানে কি? একটা তরল, ধরো দুটো উপাদান তরলকে মিশিয়ে তুমি একটা দ্রবণ তৈরি করেছো। এবার এই উপাদান তরল দুটো তুমি এমন অনুপাতে মিশিয়ে দ্রবণ তৈরি করেছো যে সেই দ্রবণটাকে যখন বাষ্পীভূত করা হচ্ছে, তখন উৎপন্ন বাষ্পে দ্রবণের যা সংযুতি, সেই সংযুতি বাষ্পেও রয়েছে। অর্থাৎ দ্রবণের মধ্যে এ এবং বি তরল যে অনুপাতে মিশে আছে, তরলের উপরিস্থিত বাষ্পেও এ এবং বি সেই একই অনুপাতে মিশে থাকবে। তাহলে একই সংযুতিতে যখন কোনো দ্রবণ বাষ্পীভূত হয়,
কিংবা যখন একই সংযুতিতে কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, তখন সেই দ্রবণটাকে আমরা বলি বা মিশ্রণটাকে আমরা বলি অ্যাজিওট্রপিক মিশ্রণ। এই যে এখানে যে অনুপাতে আমরা সি আর ডি দুটো তরলকে মিশিয়ে দ্রবণ তৈরি করেছি, এই সংযুতিতে যদি আমি দ্রবণ তৈরি করি, তাহলে দ্রবণের মানে এটা তো সর্বনিম্ন বাষ্পচাপ, বাষ্পচাপ এদিকে বাড়বে, এদিকে গেলেও বাড়বে। এই বিন্দুর এই পয়েন্টে আমরা বলেছি দ্রবণটার বাষ্পচাপ সর্বনিম্ন। এই সংযুতিতে আমরা যদি দুটো তরলকে মেশাই সি এবং ডি, তাহলে দেখা যায় যে দ্রবণটা তৈরি হয় সেই দ্রবণ থেকে কিন্তু সি আর ডি কে আলাদা করা যায় না। এবং এই সংযুতিতে আমরা দ্রবণটাকে যদি বাষ্পীভূত করি, তাহলে উৎপন্ন বাষ্পেও কিন্তু সি আর ডি একই সংযুতিতে অবস্থান করে। সেই জন্য এই সংযুতির যে দ্রবণ, সেই দ্রবণটাকে আমরা বলছি অ্যাজিওট্রপিক মিক্সচার বা অ্যাজিওট্রপিক মিশ্রণ, এবং সেটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক দ্রবণ, অর্থাৎ এই দ্রবণটার স্ফুটনাঙ্ক কিন্তু সর্বোচ্চ। ওই জন্য এই অ্যাজিওট্রপিক মিক্সচারকে বলবে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। ঠিক আছে? ঠিক একই রকমভাবে আগের ক্ষেত্রে তাহলে আমরা কি বলতাম? আগে তো আমরা কি পেয়েছি? সর্বোচ্চ বাষ্পচাপ পেয়েছি। আগের যে লেখচিত্র, এখানে সেটা মিটিয়ে দেওয়া হয়েছে, আগের যে লেখচিত্র সেখানে সর্বোচ্চ বাষ্পচাপ পেয়েছিলাম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ওই সংযুতিতে মানে সর্বোচ্চ বাষ্পচাপ যে বিন্দুতে পেয়েছি, সেই বিন্দুতে আমি উপাদান তরল দুটোকে যে সংযুতিতে মিশিয়ে দ্রবণটা তৈরি করেছি, সেই সংযুতির দ্রবণটা একটা অ্যাজিওট্রপিক মিক্সচার। এবং এই সংযুতির দ্রবণকে বাষ্পীভূত করলে ওরা একই সংযুতিতে বাষ্পীভূত হয়, আর হয় বলেই তো এরা অ্যাজিওট্রপিক মিক্সচার। এবং এই অ্যাজিওট্রপিক মিক্সচার বা মিশ্রণটাকে আমরা কি বলেছি? যেহেতু ওখানে বাষ্পচাপ বেশি ছিল, তাহলে স্ফুটনাঙ্ক সর্বনিম্ন ছিল, ওই জন্য এই অ্যাজিওট্রপিক মিক্সচারটাকে বলে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে আগে তোমাকে জানতে হবে অ্যাজিওট্রপিক মিশ্রণটা কি, মিক্সচারটা কি। অ্যাজিওট্রপিক মিক্সচার হচ্ছে একটা দ্রবণের উপাদান তরল দুটো যে সংযুতিতে মিশ্রিত হয়ে দ্রবণটা তৈরি করেছে, আমরা দ্রবণটাকে বাষ্পীভূত করলে ও যখন বাষ্পীভূত হবে, তখন যদি একই সংযুতিতে বাষ্পীভূত হয়, তাহলে সেই দ্রবণটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। এটা খেয়াল করতে হবে, অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে এই ক্ষেত্রে মানে আগের ক্ষেত্রে এ আর বি তরল যখন নিয়েছিলাম, তখন তাহলে যে সংযুতিতে মিশিয়ে আমি অ্যাজিওট্রপিক মিশ্রণটা পেলাম, তাহলে সেই সংযুতিতে ওই তরলের স্ফুটনাঙ্কটা সর্বনিম্ন ছিল। ওই জন্য আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণটাকে বলবো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এই ক্ষেত্রে যেমন আমরা কি পাচ্ছি? বাষ্পচাপ সর্বনিম্ন, তার মানে এই সংযুতিতে তরল দুটোকে মিশালে ওই দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। বাকি যে কোনো সংযুতিতে মেশাও, স্ফুটনাঙ্ক তার থেকে কম হবে। এই সংযুতিতেই একমাত্র দ্রবণটার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। এবং এই সংযুতিতে দ্রবণটাকে বাষ্পীভূত করলে উৎপন্ন বাষ্পেও উপাদানগুলো কিন্তু একই সংযুতিতে থেকে যায়। সেই জন্য এই সংযুতির দ্রবণটা একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ, এবং যেহেতু এই মিশ্রণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ, ওই জন্য এটাকে বলি আমরা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এই তাহলে আমাদের হয়ে গেল এই অংশটা। আচ্ছা, একটা করে শুধু এক্সাম্পল দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আমরা প্রথমটার ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দিয়েছি, আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে একটা এক্সাম্পল নিই, অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম। অ্যাসিটোন আর ক্লোরোফর্মের এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব। দেখো, অ্যাসিটোন তার গঠন হচ্ছে এটা, আর ক্লোরোফর্ম তার গঠন হচ্ছে এইরকম, CH Cl3।
এটা আমি এটা কি দেখালাম, আমি দেখালাম অ্যাসিটোন যখন পৃথক থাকে CH3 CH3 ডাবল বন্ড, তাহলে এর অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল যা ক্লোরোফর্ম, এই অণুগুলোর মধ্যে যা ক্রিয়াশীল আকর্ষণ বল তার তুলনায় এর ক্ষেত্রে ক্রিয়াশীল আকর্ষণ বল বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং এর জন্য হয়ে গেছে। তাহলে এই অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এর থেকে বা এর থেকে বেশি, তার ফলে কি হবে? এই দ্রবণের ক্ষেত্রে বাষ্পীভবনের হারটা কমে গেল। বাষ্পীভবনের হার যদি কমে যায় বাষ্পচাপ কমে যাবে। তাহলে এই দ্রবণের ক্ষেত্রে রাউলস ল থেকে দ্রবণের যা বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান তার থেকে কম, ফলে এই দ্রবণের ক্ষেত্রে তুমি ঋণাত্মক বিচ্যুতি পাবে। এটা খেয়াল রাখবে। তাহলে আমরা ধনাত্মক বিচ্যুতির এক্সাম্পল দিলাম, ঋণাত্মক বিচ্যুতির এক্সাম্পল দিলাম, এবং এর উপর এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই যে বিন্দুগুলি পেলাম, যেখানে কোনো দ্রবণের সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক পাওয়া গেল, ওই বিন্দুর যে সংযুতি, সেই সংযুতিতে উপাদান তরলকে মেশালে সবসময় অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি হয় এবং উপাদান দুটোকে কিন্তু আর পৃথক করা যায় না। যেমন একটা এক্সাম্পল তোমাকে দিই, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের একটা এক্সাম্পল, জল আর ইথানল। ইথানল, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.4 ডিগ্রি সেলসিয়াস, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অবশ্যই। জলের 100 ডিগ্রি সেলসিয়াস। আর ইথানল আর জলের মিশ্রণের কত হয় জানো? ইথানল প্লাস জল, এই মিশ্রণের স্ফুটনাঙ্ক এর থেকে কম হবে 78.3, অর্থাৎ এর থেকে কম, এর থেকেও কম। তাহলে স্ফুটনাঙ্কটা কমে গেছে, ওই জন্য এই মিশ্রণটাকে বলে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এবং কত পার্সেন্ট? সেই সংযুতিটা কত? সংযুতিটা হচ্ছে ইথানল, ইথানল তুমি নিবে 95.6%, আর জল তুমি নেবে তাহলে 4.4%। এগুলো একটু দেখে নিবে তুমি, তোমার বইয়ে দেখবে এই এক্সাম্পলগুলো আছে। হ্যাঁ, এই এক্সাম্পলগুলো আছে, এরকম একটা এক্সাম্পল দেখে রাখবে। আর সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যদি একটা তরল তুমি নিয়ে নাও, জল বা নাইট্রিক অ্যাসিড তুমি যদি নিয়ে নাও, নাইট্রিক অ্যাসিড HNO3, তার স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার 86 ডিগ্রি সেলসিয়াস। আর জল তো আমরা জানি প্রমাণ বায়ুমণ্ডল হিসাবে সবগুলোই তাই, 100 ডিগ্রি সেলসিয়াস। আর মিশ্রণের স্ফুটনাঙ্ক কিন্তু এদের তুলনায় অনেক বেশি হবে। মিশ্রণের স্ফুটনাঙ্ক এক্স্যাক্টলি কত? 393.5 থেকে যদি 273 বাদ দিই, তাহলে 5 0 2 120.5, 120.5 এটা হচ্ছে মিশ্রণের স্ফুটনাঙ্ক, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছো এর থেকেও বেশি, এর থেকেও বেশি। ওই জন্য এটাকে বলছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, এটাকে বলছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এই অংশটা হয়ে গেল। বাকি থাকলো কলিগেটিভ প্রপার্টিজ, যেটা আজকেও শুরু করতে আমরা পারলাম না। এই চ্যাপ্টারের মূল কথা যেটা কলিগেটিভ প্রপার্টিজ, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।